আমি যেটা বুঝাতে চাচ্ছি, বিএনপি এখন ধরেন ওনারা ঠিক আওয়ামী লীগের রোগে ধরেছে ওনাদেরকে। 2014 সালে আওয়ামী লীগ যখন একতরফা ইলেকশন করে 154 জন বিনা ভোটার এমপি ইলেকশন নির্বাচিত হয়ে যায়, ওই ইলেকশনে আওয়ামী লীগ সকল প্রণোদনা প্রচেষ্টা এবং মানুষকে লোভ লালসা দেখিয়ে 5% লোককেও কিন্তু ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারে নাই। এখন আপনি বলবেন যে অনেকে তো জানতো আওয়ামী লীগ জিতে গেছে এই জন্য যায় নাই, কিন্তু যারা গেছে, আমি মনে করি যারা ভোট কেন্দ্রে 5% গেছে তারাই আওয়ামী লীগের ভোটার, আর যারা যায় নাই তারা আসলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ভোটার না। যদি ভোটার হইতো ওই 5% সাথে সেও যাইতো। তো 2008 সালেরটা কি করতো? 2000 আমি এই জায়গায় আসছি, 2018 সালে আওয়ামী লীগের এই দমন পীড়ন দুঃশাসনের পরে তো ভোট বাড়ার কথা না। ওই জায়গায় তো দিনের ভোট রাতে করছে। এটা কেন করছে? 2014 সালের থেকে যদি তার অবস্থা ভালো হতো তাহলে তো সে কিন্তু দিনে ভোটটা করতো। তার মানে কি 2014 সাল থেকে 2018 সালে তার অবস্থা আরো খারাপ, আরো ভোট কমেছে। এবার যদি বলি 2024 সাল, তাহলে 2014 থেকে 24 পর্যন্ত তার যে এই 15 বছরের গুম খুন, 7,000 বিরোধী দল নেতা কর্মীদের গুম খুন করা, এই অপরাধের কারণে তার ভোট সংখ্যা তো বাড়ার কথা না, আরো কমার কথা, এবং কমেছে। যার কারণে সে একতরফা ইলেকশন করতে বাধ্য হয়েছে। তার ভোট সর্বসাকুল্যে যদি বলেন 2014 সালটা, তাহলে ভোট যদি কমতে কমতে এটা না হয় 3% 2% হয়েছে। এখন আপনি আমার বলবেন 2008 সালটা কি করবেন? আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। ছাত্র সংসদ ইলেকশনগুলোতে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং ভোট পড়ার হারটা কেমন। এখানে ধরুন আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগের ছাত্র সংগঠন যদি থাকতো তারা তো ভোটে আসে নাই। যদি মনে করেন তারা ভোট দেয় নাই, তারা হলে ঘুমিয়েছিল বা বাসায় চলে গেছে, তাহলে ধরুন ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রায় আপনার 75 থেকে 80% এরকম ভোট পড়ছে, 80% মনে, কোনো কোনো হলে মনে 80% হয়েছে। তাহলে যখন ছাত্রলীগ যদি এখানে থাকতো বা আওয়ামী লীগের ছাত্র সংগঠন থাকতো, তাহলে না হয় যদি ভোট পড়তো, নাহলে 2% বেশি হতো। বাংলাদেশে আপনার 80% ভোট ক্রস করা কিন্তু সোজা কথা না। কিন্তু তার মানে আপনাকে বুঝতে হবে। আর আপনি যদি বিএনপির পক্ষ থেকে বা ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সেই সময় ছাত্রলীগের ভোটগুলো ওই ছাত্র শিবিরের প্যানেলে ঢুকেছে। তাহলে যদি ধরেন আপনার ছাত্রলীগ যদি ভোট দেয় তাহলে কত পার্সেন্ট ভোট দিচ্ছে আপনি হিসাব করতে হবে। তাহলে এখন ওরা যদি ভোট দেয়, ওরা তো ভোট বয়কট করছে এবং ক্যাম্পেইন করে, এখন যদি তারপরে যদি বলে ওরা ভোট দেয়, ওরা কত পার্সেন্ট ভোট দিচ্ছে? ওরা ভোট দেয় নাই, কারণ ওরা ক্যাম্পেইন করছে ওরা ভোট দিবে না। এই ইলেকশন ওরা অংশগ্রহণ করে নাই, ওরা বলছে যে এই ইলেকশনে ওরা যাবে না। তার মানে আপনি যদি ছাত্রলীগে আসতেন হলে 80 থেকে 82 হতো, এর বেশি তো হতো না। তো আমিও মনে করি যে 2014 সালের ডাটা, 18 সালের অবস্থা এবং তারপরে 24 সালে তাদের যে মহাপতনের পরে তাদের ভোট এখন 2 থেকে 1% নাই। এখন বলেন, আপনি যেটা বললেন 2008 সালের ডাটাটা কেন দেখানো হয়, 2001 সালের ডাটাটা তো কেন দেখানো হয়? এখান থেকে এত পার্সেন্ট ভোট ওইদিকে ঝুঁকে গেছে, বাম দিকে ঝুঁকে গেছে, উপরের দিকে ঝুঁকে গেছে, নিচের দিকে ঝুঁকে গেছে, এই যে হেনতনের গল্পগুলো আছে না, এগুলো অনর্থক। তারা পলিটিক্যাল স্টাডি না এইসব গবেষণা সংস্থা। আপনি আমার বলেন তো 47-এর আগে এখানে ভোট 47-এর আগে পরে এখানে ভোট কাদের ছিল? মুসলিম লীগ আর কংগ্রেসের, এর বাইরে তো কারো ভোট ছিল না। মুসলিম লীগের ভোট ভাগ হয়েছে না, ভাগ হয়ে তো এখন আওয়ামী লীগে গেছে, বিএনপিতে গেছে, জামাতে গেছে, সবাই তো মুসলিম লীগের ভোটার। এই জায়গায় কংগ্রেসের ভোট, এখন যদি আপনি বলেন তো কংগ্রেসের ভোট তো রয়ে গেছে, অক্ষুণ্ণ রয়ে গেছে, কংগ্রেসের ভোট কই? কংগ্রেসের ভোটগুলো কই? আপনার কখনো ভোটাররা তো ভোটার, সে তো দল করে না, সাংগঠনিক রাজনীতি করে। পুরো বাংলাদেশের পপুলেশনের 2% 3% লোক সাংগঠনিক রাজনীতি করে না। ধরেন আপনি জামাত, বিএনপি, এনসিপি, আরো যে আমাদের এখন রেজিস্টার্ড আনরেজিস্টার্ড প্রায় 63টা পার্টি রয়েছে, এই সবাইকে মিলিয়েও তো আপনি সাংগঠনিক রাজনীতি করা যদি আপনি রেশিও দেখেন, টোটাল জনসংখ্যা এটা 2% 3% বেশি হবে না। আর বাকি 97% কিন্তু ভোটার। এখন ভোটারও তো আপনার দলের অনুগত বলতে পারেন না। এই ভোটার তো যখন তখন সিদ্ধান্ত নেয়। একসময় তারা মুসলিম লীগকে ভোট দিয়েছে, এখন দিচ্ছে না। মুসলিম লীগের ভোটার এখন আপনার নাই, ভোট নাই। মুসলিম লীগ দল আছে, ভোট নাই। আপনার কংগ্রেস ছিল, এখন কংগ্রেসের ভোট নাই। বামপন্থীরা ভালো করতে একসময় ভোট নাই, এখন আপনি যদি মনে করেন ওই ভোট রয়ে গেছে, তাহলে ওদের পুরো সার্ভেটেবল। আপনি কি মনে করেন মুসলিম লীগের মতো আওয়ামী লীগের বিনাশ হয়ে যাচ্ছে? 100%। আওয়ামী লীগ, আমি যেটা বললাম, আওয়ামী লীগের আমরা এখন সুযোগও দিই যে আসেন আপনাদেরকে আমরা মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম গণহত্যার জন্য, এটা তো যদিও আমরা করবো না, আমাদের এই শহীদের রক্তের সাথে প্রেমেনি করবো না, তারপরে ওরা 2% 3% উপর ভোট কাস্ট করতে পারবে। আমি যেটা বুঝাতে চাচ্ছি, বিএনপি এখন ধরেন ওনারা ঠিক আওয়ামী লীগের রোগে ধরেছে ওনাদেরকে।
বিএনপি আওয়ামী লীগ এখন আপনারা যদি বলে যে আওয়ামী লীগের রোগটা কেমন, দেখবেন আওয়ামী লীগ যখন 14 সাল 18 সাল এগুলোতে যখন দেখলো তো ওনাদের আর গণতান্ত্রিকভাবে জিতার সুযোগ নাই, ভোটে আর জিততে পারবে না, তখন তারা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হওয়া শুরু করলো। এমপি বানায়, মালিককে প্রসব করে তার মানে দাস, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি প্রজাতন্ত্র লোক দাস বলি না, অধীনস্থ লোক তো। বিএনপি কি এরকম কেন কাজ করছে? বিএনপির লোকজন এখন দেখেন আপনার পুরো প্রশাসন নির্ভর হয়ে গেছে। তারেক রহমানের বাসার সামনে দুজন গোয়েন্দা কর্মকর্তা হাঁটাহাঁটি করছিলেন। কালকে আপনি মির্জা আব্বাসের বক্তব্যটা শুনেছেন? আমি তারেক রহমানের বাসার সামনে যখন উনি আসলেন, দুজন কর্মকর্তা হাঁটাহাঁটি করছিলেন, তাদের আচরণ সন্দেহজনক হওয়ার পর তাদেরকে অ্যারেস্ট করলো, গ্রেপ্তার করলো। তারা এখনো অনেকে মানে গ্রেপ্তার, আমি যদি ভুল না করে থাকি এখনো জামিন হয়েছে কিনা জানি না। জি। জুলাই যোদ্ধা হাদিকে প্রার্থী ছিল সে, তাকে খুন করা হয়েছে, খুনিকে গ্রেপ্তার করা হয় নাই, শাস্তির আওতায় নিয়ে আসা হয় নাই। এই যে বিএনপির বাসার সামনে হাঁটলেই গ্রেপ্তার হয়ে যা, আর আমাদের উপর এভাবে প্রকাশ্য হামলা হচ্ছে এবং নিপীড়ন হচ্ছে, খুন করে ফেলা হচ্ছে। শেরপুরের মানে আপনার জামাত নেতাকে খুন করা হচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। এগুলো কারা করছে? মানুষ তো মুখ দিয়ে অনেক কিছুই বলতে পারে, সো আমাদের কাজ হলো যে সেই ব্যাপারটাকে কে কিভাবে বলছে সেই প্যাটার্নটার প্রতি আমার প্রত্যেকেরই বাক স্বাধীনতার প্রতি আমার রেসপেক্ট আছে, রাইট? এটাই বাক স্বাধীনতার চূড়ান্ত এক্সপ্রেশন, এবং আমার কাছে মনে হয় যে এই বাক স্বাধীনতা টুকটাক থাকা উচিত পলিটিক্সে। এবং পলিটিক্সে এই ধরনের বাক স্বাধীনতা যদি থাকে তাহলে দেখবেন যে এই মারামারি, সহিংসতা, অমুক তমুক এগুলো টুকটাক কমে যায়। এবং একই সাথে ওই রাজনীতিবিদদের নিজস্ব ওয়েট বলতে কিছু কথা আছে, বুঝছেন? সেই ওয়েটের ব্যাপারটা কি, মুখ দিয়ে আপনি অনেক কিছুই বললেন, কিন্তু দিন শেষে দেখেন, লেটস আমি একটা জিনিস বিশ্বাস করি, ওই শরীফ ওসমান শরীফ হাদি, মানে আমাদের হাদি ভাই শহীদ হয়ে গেলেন, তো মানে আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এটা বলতেও আসলেই ভাই যখন বলছিলেন আমার কাছে মনে হচ্ছিল যে আজ অবধি মানে বিচারের কোনো প্রক্রিয়ার সেটা আসলে শুরু হলো না। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা তো আসলে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল বায়াসনেস সবকিছুর ঊর্ধ্বে উঠে এই ব্যাপারগুলা বিচার বিবেচনা করা উচিত। তো আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আর এই শাস্তিটাও যাতে নিশ্চিত হয় সেই জন্য আমাদের ক্রমাগত কথা বলে যাওয়াটা উচিত।